সিরিয়ার ঘাঁটিতে ইসরায়েলি হামলা আইএস আবারও প্রতিষ্ঠিত হতে পারে সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের। আসাদের পতনকে ইরান রাশিয়ার জন্য অপমানজনক হিসেবে দেখছে যুক্তরাজ্য। গাজা ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে আরও 50 ফিলিস্তিনি নিহত। ত্রাণ নিতে গিয়ে হামলার শিকার অনেকে। কামাল আদওয়ান হাসপাতালে অক্সিজেন ও বিদ্যুতের অভাবে দুর্ভোগে শত শত রোগী। আবারও বেইজিং টাইপে উত্তেজনা। পশ্চিম প্রশান্ত মহাসাগরে চীনা নৌবাহিনীর শতাধিক জাহাজ অনুপ্রবেশের দাবি দ্বীপটির। যুদ্ধ প্রস্তুতির পাল্টা মহড়া তাইওয়ানের। এবং কুয়েত প্রবাসীরা সৌদির মাল্টিপল ভিসা পেলেও বঞ্চিত দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। রোহিঙ্গারা দেশীয় পাসপোর্ট ব্যবহার করায় বিপত্তি, অভিযোগ সংশ্লিষ্টদের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা জশোয়া। সিরিয়ার রাজধানী দামেস্কস সহ বিভিন্ন অঞ্চলের সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহুর দাবি, তেল আবিবের নিরাপত্তা নিশ্চিতেই নেওয়া হচ্ছে এমন পদক্ষেপ। আইএস পুনরায় সিরিয়ায় নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠার চেষ্টা করতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে আসাদ সরকারের পতনকে ইরান ও রাশিয়ার জন্য অপমানজনক হিসেবে দেখছে যুক্তরাজ্য। এ যেন বহু অপেক্ষার অবসান। অবশেষে ঘরে ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত হয়ে অন্য দেশে আশ্রয় নেয়া হাজার হাজার সিরিয়াবাসী। লেবাননের মাসনা সীমান্তে তাই ঘরমুখ মানুষের ঢল। সরকার বিরোধীদের আক্রমণের মুখে রোববার সিরিয়া ত্যাগ করে রাশিয়ায় আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এতে বহু বছর পর মুক্তির স্বাদ পান দেশটিতে গৃহযুদ্ধে জর্জরিত লাখ লাখ মানুষ। তবে এরই মধ্যে সিরিয়ার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো শুরু করেছে ইসরায়েল। সোমবার দেশটির ভূমধ্যসাগরীয় লাতাকিয়া বন্দরের কাছে একটি বিমান প্রতিরক্ষা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় তেল আবিব। রাজধানী দামেস্কেও শোনা যায় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ। আল জাজিরা বলছে, স্থানীয় সময় সন্ধ্যায় রাজধানীর কাছে একটি গ্রামে 4টি বিমান হামলা চালানো হয়। এছাড়া দামেস্কের কাছে অবস্থিত 3টি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে ঘাঁটিগুলো পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে একাধিক গণমাধ্যম। সিরিয়ার নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, আসাদ সরকারের পতনের পর এ নিয়ে 100টিরও বেশি হামলা চালানো হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেন, নিজেদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে তেল আবিব। তবে ইসরায়েলের এমন হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতার। এদিকে ইসলামিক স্টেট আইএস সিরিয়ায় নিরাপদ আশ্রয় তৈরিতে নিজেদের ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করবে বলে সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সোমবার এক বক্তব্যে তিনি বলেন, সিরিয়ায় রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিভক্তি এড়ানোর পাশাপাশি সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্র দেশটির পাশে রয়েছে। এছাড়া আসাদ সরকারের পতনকে ইরান ও রাশিয়ার জন্য অপমানজনক বলে মন্তব্য করেছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। অন্যদিকে তুরস্কে আশ্রয় নেওয়া সিরীয় অভিবাসীদের নিরাপদের প্রত্যাবর্তনের জন্য সীমান্ত গেট খুলে দেওয়ার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। অন্তরা সেন, সময় সংবাদ। সিরিয়ায় আসাদ সরকারের পতন হলেও দেশটিতে এখনও সক্রিয় রয়েছে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। হায়াত তাহরির আল শামের পাশাপাশি বর্তমানে দেশটিতে শক্তিশালী অবস্থানে রয়েছে সিরিয়ান ন্যাশনাল আর্মি, সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স বা এফডিএস সহ আরও বেশ কয়েকটি সশস্ত্র সংগঠন। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ক্ষমতার ভাগাভাগি নিয়ে যে কোনো মুহূর্তে এই গোষ্ঠীগুলোর মধ্যেও ছড়িয়ে পড়তে পারে সংঘাত। তাই সহসাই সিরিয়ায় স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে কিনা এ নিয়ে শঙ্কায় সাধারণ মানুষ। সিরিয়ায় অবসান হয়েছে স্বৈরশাসনের। বাবা ও ছেলের 50 বছরেরও বেশি সময়ের শাসন আমলে দেশবাসী নানাভাবে নিপীড়িত ও নির্যাতিত। এর মধ্যে 10 বছরেরও বেশি সময় ধরে সিরিয়ায় চলছিল গৃহযুদ্ধ। এতে চরম দুর্দশার মধ্যে ছিলেন দেশের সাধারণ মানুষ। অনেকেই দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন, অনেকেই আশ্রয় নিয়েছিলেন তুরস্ক সহ বিভিন্ন দেশে। একদিকে স্বৈরাচারী আসাদ সরকার, আরেকদিকে বিদেশি মদতপুষ্ট বিভিন্ন গোষ্ঠী। এতে করে গৃহযুদ্ধে সাধারণ সিরীয়দের অবস্থা হয়ে পড়ে শোচনীয়। বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল হায়াত তাহরির আল শাম, যার হাত ধরে স্বৈরাচার মুক্ত হয়েছে সিরিয়া। 2011 সালে জাবহাত আল নুসরা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এই গোষ্ঠীটি। একটি প্রশাসনিক কাঠামো গঠন করে তারা।
এরপরেই আসে সিরিয়ান ন্যাশনাল আর্মির নাম। বিভিন্ন ছোট গোষ্ঠীর সমন্বয়ে 2017 সালে প্রতিষ্ঠিত হয় সিরিয়ান ন্যাশনাল আর্মি। এই বাহিনীটির সদস্যরা তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখলেও তাদের মধ্যেও কিছু ভিন্ন মতাদর্শ বিদ্যমান রয়েছে। আরও আছে কুর্দি নেতৃত্বাধীন একটি সশস্ত্র গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স বা এসডিএফ। এদের সঙ্গে আরব ও অন্যান্য জাতিগত গোষ্ঠীও অন্তর্ভুক্ত রয়েছে। এই গোষ্ঠীটি আইএসের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং বর্তমানে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠা করেছে। তবে তাদের তুরস্কের সঙ্গে বিরোধ রয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, সিরিয়া শাসনে ক্ষমতার ভাগাভাগি নিয়ে যে কোনো মুহূর্তে এই গোষ্ঠীগুলোর মধ্যেও ছড়িয়ে পড়তে পারে সংঘাত। তাই সহসাই সিরিয়ায় স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে কিনা এ নিয়ে শঙ্কায় সাধারণ মানুষ। নাদিম মারজান, সময় সংবাদ। বাশার আল আসাদের এমন শোচনীয় পতনের পর মিত্র রাশিয়া ও ইরানের মধ্যপ্রাচ্যে ভূ রাজনৈতিক গুরুত্ব কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সিরিয়ায় অবস্থিত রাশিয়ার গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির টিকে থাকা ও ইরানের সঙ্গে হিজবুল্লাহর যোগাযোগ এখন অনিশ্চয়তায় পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, সিরিয়ার নতুন সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চাইবে। সিরিয়ার এই অভ্যুত্থানে অনুপ্রেরিত হয়ে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের জনগণ সরকারের দুর্নীতি অপকর্মের বিরুদ্ধে আওয়াজ তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মাত্র 12 দিনের মাথায় আসাদ পরিবারের 5 দশক পুরানো মসনদ ভেঙে দিয়ে সিরিয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যের ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করেছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। তাহরির আল শামের এই জয়ে তৈরি গণঅভ্যুত্থানের জোয়ার পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা আরও জানান, আসাদের পতনের পর এমন অনেক ব্যক্তি জেল থেকে ছাড়া পেয়েছেন যাদের অনেক আগেই সরকারিভাবে মৃত ঘোষণা করা হয়েছিল। সিরীয়দের বাঁধভাঙা আনন্দে অনুপ্রাণিত হয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এমন প্রতিবাদ হবে। বাশার আল আসাদের 24 বছরের শাসনামলে নানা রাজনৈতিক সুবিধা নেওয়া মিত্ররা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন বলে মনে করছেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যে কর্তৃত্ব বজায় রাখতে কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ রুশ বিমান ও নৌসামরিক ঘাঁটি রাখতে আসাদের সঙ্গে বোঝাপড়া ছিল ভ্লাদিমির পুতিনের। নতুন সরকারের আমলে আদৌ সেই ঘাঁটি টিকে থাকবে কিনা তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। হয়তো কর্তৃত্ব হাতছাড়া না করতে এইচটিএস ও তুরস্কের সঙ্গে সমঝোতায় আসতে পারে মস্কো। এদিকে হিজবুল্লাহর সঙ্গে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সিরিয়ার এমন রাজনৈতিক পট পরিবর্তন ইরানকে অসুবিধায় ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিবিসির এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে জানানো হয়, ইরানের এমন দুর্বল পরিস্থিতির ফায়দা নিতে পারে ইসরায়েল, কারণ ইসরায়েল নিজের অস্তিত্বের জন্য ইরানকে হুমকি মনে করে। এদিকে জোলানির বক্তব্য বিশ্লেষণ করে সিএনএন জানায়, ক্ষমতা নেয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখতে ইচ্ছুক হবে এইচটিএস। এর আগে মার্কিন গণমাধ্যম সিএনএনকে জোলানি জানান, তার দল অন্যান্য সকল সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। এইচটিএস যুক্তরাষ্ট্রকে নিজেদের অবস্থানে জানান দিতেই মার্কিন গণমাধ্যমকে ইচ্ছাকৃতভাবে বেছে নিয়েছে বলে জানিয়েছে সিএনএন। মালিহা সুরওয়ার্দী, সময় সংবাদ। গাজার বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেছে আরও 50 ফিলিস্তিনির। ত্রাণ নিতে গিয়ে হামলার শিকার হয়েছেন অনেকেই। এদিকে কামাল আদওয়ান হাসপাতালে বিদ্যুৎ, পানি ও অক্সিজেনের অভাবে বিপাকে শত শত রোগী। ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় বিপর্যস্ত গাজাবাসী। প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। উপত্যকার এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটেও মিলছে না নিরাপদ আশ্রয়। ইসরায়েলি বর্বরতায় ভূখণ্ডটি পরিণত হয়েছে কংক্রিটের ধ্বংসস্তূপে। সোমবার স্থানীয় সময় সকালে গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরে একটি ইসরায়েলি ড্রোন হামলায় কয়েকজন নিহত হন। এছাড়াও উপত্যকাটির মধ্যাঞ্চলের বুরেজ শরণার্থী শিবির ও দেইর আল বালায় এক আবাসিক ভবনে ড্রোন হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন হতাহত হন। গাজার দক্ষিণাঞ্চলের রাফা শহরে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে অনেকের। এদিকে বিপাকে গাজার উত্তরাঞ্চলের কামাল আদওয়ান হাসপাতালের রোগীরা। বিদ্যুৎ, অক্সিজেন ও পানির অভাবে মৃত্যু ঝুঁকিতে শতাধিক মানুষ। পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক বলে মন্তব্য করেছেন চিকিৎসা কেন্দ্রের একজন ডাক্তার। হাসপাতালটিতে 14 শিশুসহ 112 জন আহত রোগী রয়েছেন বলে জানান তিনি। অন্তরা সেন, সময় সংবাদ। তাইওয়ান প্রণালী ও পশ্চিম প্রশান্ত মহাসাগরে চীনা নৌবাহিনী ও কোস্টগার্ডের শতাধিক জাহাজ অনুপ্রবেশের দাবি করেছে তাইওয়ান।
এ ঘটনার পর সর্বোচ্চ সতর্কতা জারির পাশাপাশি যুদ্ধ প্রস্তুতির মহড়া শুরু করেছে তাইপে। সপ্তাহখানেক আগে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সফরে যান তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে। যাত্রাপথে যুক্তরাষ্ট্রের হাওয়াই ও গুয়াম অঞ্চলেও সফর করেন তিনি। এই সফর নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে তাইপের স্বাধীনতা অর্জনের যে কোনো প্রচেষ্টাকে দৃঢ়তার সঙ্গে দমন করার হুঁশিয়ারি দেয় চীন। সেই উদ্দেশ্যে এবার কাজ শুরু করল শি প্রশাসন। স্থানীয় সময় সোমবার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তাইওয়ান প্রণালী ও পশ্চিম প্রশান্ত মহাসাগরে প্রবেশ করছে চীনা নৌবাহিনী এবং কোস্ট গার্ডের শতাধিক জাহাজ। চীনের এ মহড়াকে আলাদাভাবে দেখছে তাইওয়ান। এই ঘটনার পর জলসীমাকে ঘিরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে তাইওয়ান। একই সঙ্গে চীনের বিরুদ্ধে যুদ্ধ মোকাবিলার প্রস্তুতিও নিচ্ছে বলে জানায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে বুধবার পর্যন্ত সাংহাই এবং গুয়াংডং প্রদেশের মাঝামাঝি আকাশপথে আংশিকভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন, যদিও এ বিষয়ে মুখ খোলেনি বেইজিং। বিশেষজ্ঞরা বলছেন নতুন মহড়ায় চীনের বড় কোনো পরিকল্পনার আভাস মিলছে, যার উদ্দেশ্য হতে পারে তাইওয়ানে যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতি কমিয়ে দেয়া। মালিহা সুরওয়ার্দী, সময় সংবাদ। বাংলাদেশ ইস্যুতে কলকাতার গণমাধ্যমে অতিরঞ্জিত খবর প্রচার করা হচ্ছে জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের একটি রাজনৈতিক দল এ ধরনের ভিডিও ছড়ানোর সঙ্গে জড়িত বলেও অভিযোগ করেন তৃণমূল নেত্রী। একই সঙ্গে রাজ্যে যে কোনো ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করা হলে সেটা কঠোর হাতে দমন করার হুঁশিয়ারি দেন মমতা। সোমবার বিধানসভার শীতকালীন অধিবেশনে তিনি আরো বলেন, ঢাকা দিল্লির সম্পর্ক কি হবে সেটা কেন্দ্রীয় সরকার নির্ধারণ করবে। সমাজ বিরোধী এবং যারা সমাজের বোঝা, সুতরাং এই ব্যাপারটিকে এই অ্যাঙ্গেল থেকে দাঙ্গা কখনো হিন্দু করে না, দাঙ্গা কখনো মুসলমান করে না, দাঙ্গা কখনো শিখ করে না, দাঙ্গা কখনো খ্রিস্টান করে না। দাঙ্গা করে কতিপয় সমাজ বিরোধী এবং যারা সমাজের বোঝা। কয়েকটি মিডিয়া, আই মাস্ট সে, আমি অ্যাপিল করছি তাদের কাছে, অনেকগুলো ফেক ভিডিও বাজারে চলছে। কোনো একটা পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে কিছু ফেক ভিডিও চালিয়ে আগুন লাগাবার চেষ্টা করা হচ্ছে। প্লিজ দয়া করে, অনুগ্রহ করে উভয় সম্প্রদায় এর থেকে বিরত থাকুন। দিল্লির 40টিরও বেশি স্কুলে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত পাঠানো ইমেইলে সব হুমকি দেয়া হয়। বোমা নিষ্ক্রিয় করতে হলে 30,000 মার্কিন ডলার দাবি করা হয়। ইমেইলে আরও বলা হয়, পেতে রাখা বোমাগুলো ভালোভাবে লুকোনো আছে। বিস্ফোরণে ভবনের তেমন কোনো ক্ষতি না হলেও অঙ্গহানি হতে পারে অনেকের। ঘটনাস্থলে পৌঁছে বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াড ও ডগ স্কোয়াড তল্লাশি চালায়। তবে এখন পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর সঙ্গে জড়িতদের চিহ্নিত ও আটক করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলেও জানানো হয়। Kai Aluminium. Better is now the best. দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন দল আবারও সামরিক আইন জারির চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছে দেশটির বিরোধী দল। সাধারণ মানুষ আর বিরোধীদের চাপের মুখে প্রেসিডেন্টের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এদিকে ক্ষমতা ছেড়ে দেওয়ার পরও জালিয়াতির অভিযোগে সাবেক প্রতিরক্ষা মন্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। এই পরিস্থিতিতে শেয়ার বাজারের ধস নেমেছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ জনগণ। একদিকে প্রেসিডেন্টের ক্ষমতা না ছাড়ার জেদ, অন্যদিকে নাছোড়বান্দা বিরোধী দল, দুয়ে মিলিয়ে টালমাটাল দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক পরিস্থিতি। বিরোধী দল ও সাধারণ মানুষের তুমুল আন্দোলন সত্ত্বেও পার্লামেন্টে সরকার দলীয় আইন প্রণেতারা একজোট হওয়ায় বাতিল হয়ে যায় অভিশংসনের প্রস্তাব। এতে বিরোধী দলীয় নেতাদের মধ্যে দেখা দিয়েছে চরম অসন্তোষ। এরই মধ্যে প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্ষমতা আঁকড়ে ধরে দ্বিতীয়বারের মতো সামরিক আইন জারির পরিকল্পনা করার অভিযোগ এনেছেন তারা। বিরোধীদের দাবি, সরকার বেআইনি এবং সংবিধান বিরোধী কাজ করছে। এই অবস্থায় প্রেসিডেন্ট ইউন সুক ইউলের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির প্রশাসন। অন্যদিকে ক্ষমতা ছেড়ে দেওয়ার পরেও জালিয়াতির অভিযোগে গ্রেফতার হয়েছেন ইউন সরকারের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ং হুন। প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে এখনো বিক্ষোভ চলছে দক্ষিণ কোরিয়া জুড়ে। এতে ভোগান্তিতে সাধারণ মানুষ। বিক্ষোভকারীদের টানা আন্দোলনে যান চলাচলেও ব্যাঘাত ঘটছে বলে জানান তারা। বর্তমানে দেশে অরাজক পরিস্থিতি বিরাজ করছে, আর তার ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ বাসিন্দাদের। আমার প্রতিদিন লম্বা রাস্তা পাড়ি দিয়ে অফিসে যেতে হয়, আর লম্বা ট্রাফিক তা অসহনীয় করে তুলেছে।
এদিকে এই রাজনৈতিক অস্থিরতা দেশটির অর্থনীতিকেও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে। সোমবার দেশটির শেয়ার বাজারে 2.3% দরপতন হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যদিও দেশটির অর্থ মন্ত্রণালয়ের দাবি, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত তারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ভারতের মুম্বাইয়ে এক সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত ও 17 জন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার রাত 9:30টায় মুম্বাইয়ের কুর্লা এলাকায় একটি বৈদ্যুতিক বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। স্থানীয় পুলিশ জানায়, বাসটি কুর্লা স্টেশন থেকে আন্ধেরির দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারায়। এ সময় কয়েকজন পথচারী ও একটি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। ক্ষতিগ্রস্ত হয় একটি আবাসিক ভবনের দরজা। আহতদের চিকিৎসার জন্য কাছের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তুরস্কের দক্ষিণ পশ্চিমাঞ্চলে 2টি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় 5 জন নিহত হয়েছেন। সোমবার দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। এতে একটি হেলিকপ্টার পুরোপুরি ধ্বংস হয়। নিহতরা সামরিক সদস্য ছিলেন বলে জানা গেছে। দেশটির ইম্পাটা প্রদেশে নিয়মিত প্রশিক্ষণের সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর। তবে কী কারণে হেলিকপ্টার দুটির সংঘর্ষ হয় তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। ইতালির একটি গ্যাস শোধনাগারে বিস্ফোরণে 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 9 জন। সোমবার স্থানীয় সময় সকালে দেশটির ফ্লোরেন্স শহরের কাছে দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করে কর্তৃপক্ষ। ইতালির অন্যতম বৃহৎ জ্বালানি প্রতিষ্ঠান এনির মালিকানাধীন শোধনাগারটিতে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। প্রতিষ্ঠানটি জানায়, জ্বালানি ডিপো থেকে আগুনের সূত্রপাত। হতাহতের পাশাপাশি এখন পর্যন্ত 4 জন নিখোঁজের খবর পাওয়া গেছে। দমকল বাহিনীর কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। অস্ট্রেলিয়ায় ইহুদিদের উপাসনালয়ে হামলায় জড়িতদের ধরতে পুলিশের বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে। এই বাহিনীর কাজ হবে ইহুদিদের বিরুদ্ধে হুমকি ও সহিংসতা প্রতিরোধ করা। সোমবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সাম্প্রতিক সহিংসতার কথা উল্লেখ করে বলেন, দেশের স্থিতিশীলতার জন্য ইহুদি বিদ্বেষ বড় হুমকি। এর আগে গেল শুক্রবার মেলবোর্নে ইহুদিদের উপাসনালয়ে অগ্নিসংযোগ করা হয়। এতে ভবনের বড় একটি অংশ ক্ষতির মুখে পড়ে। তবে ঘটনায় কেউ হতাহত হননি। হামলার পরপরই জড়িতদের ধরতে অভিযানে নামে দেশটির পুলিশ। আবারও সিরিয়া প্রসঙ্গ। ইরান রাশিয়ার মতো দেশের শক্তিশালী সমর্থন সত্ত্বেও মাত্র 12 দিনে 2 যুগের স্বৈর শাসককে ক্ষমতাচ্যুত করে আলোচনায় সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম বা HTS। পাশাপাশি আলোচনায় বাশার আল আসাদের পতনের লড়াইয়ে নেতৃত্ব দেওয়া আবু মোহাম্মদ আল জোলানি। এতগুলো বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে কিভাবে শক্তিশালী হয়ে উঠল হায়াত তাহরির আল শাম? একসময়ের IS ও আল কায়েদা ঘনিষ্ঠ জোলানি কিভাবেই বা বিদ্রোহে নেতৃত্ব দিলেন, তা নিয়েই এবারের প্রতিবেদন। সিরিয়ার গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখা বিদ্রোহী গোষ্ঠী 2011 সালে যখন প্রতিষ্ঠা করা হয় তখন এর নাম ছিল জাবাত আল নুসরা, যা ছিল সরাসরি জঙ্গি গোষ্ঠী আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট। এই গোষ্ঠীটিকে অত্যন্ত প্রাণঘাতী একটি বিদ্রোহী গোষ্ঠী হিসেবেও বিবেচনা করেন অনেকে। তবে বিশ্লেষকদের দাবি, বিপ্লবের চেয়ে জিহাদি আদর্শকে বেশি গুরুত্ব দিয়েছে তাহরির আল শাম। প্রতিষ্ঠার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন কথিত IS গ্রুপের নেতা আবু বকর আল বাগদাদি। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, তুরস্ক এবং আরও অনেক দেশ সংগঠনটিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করে রেখেছে। ফ্রি সিরিয়া নামে বিদ্রোহীদের জোট গঠনের সময় ভিন্ন মতের কারণে 2016 সালে গোষ্ঠীটির নেতা আবু মোহাম্মদ আল জোলানি প্রকাশ্যেই আল কায়েদার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করেন এবং জাবাত আল নুসরাকে বিলুপ্ত করে নতুন সংগঠন তৈরি করেন। এর নামই রাখা হয় হায়াত তাহরির আল শাম এবং
পরে এর সঙ্গে আরও কিছু ছোট ছোট গোষ্ঠী যোগ হয়। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে, সাময়িক সময়ের জন্য সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশকে ক্ষমতার কেন্দ্রবিন্দু বানাতে সক্ষম হয় এইচটিএস। এমনকি সেখানে স্থানীয় প্রশাসনও চালু করে তারা। যদিও ওই অঞ্চলে তাহরির আল শামের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের মতো বেশ কিছু অভিযোগ রয়েছে। আবার অন্য আরও বেশ কয়েকটি গোষ্ঠীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে এইচটিএস। ইদলিবের বাইরে তাদের উচ্চাভিলাষ সম্পর্কে তখনও পরিষ্কার করে কিছুই জানা যায়নি। এমনকি আল কায়েদার সঙ্গে সম্পর্ক নষ্টের পর তারা খিলাফতের চেয়ে সিরিয়ায় ইসলামী শাসনের চেষ্টা করে আসছে বলেও জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। ইতিহাস সৃষ্টি করে এখন আলোচনায় এইচটিএস এর প্রধান আবু মোহাম্মদ আল জোলানি। 1982 সালে সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করা আবু মোহাম্মদ আল জোলানির আসল নাম আহমেদ হুসাইন আল শারা। তার বাবা সেখানে পেট্রোলিয়াম প্রকৌশলী হিসেবে কাজ করতেন বলে সেখানেই জন্ম তার। পরবর্তীতে 1989 সালে সিরিয়ায় ফিরে দামেস্কের অদূরে বসতি স্থাপন করে তার পরিবার। 2003 সালে সিরিয়া থেকে ইরাকে যান জোলানি। সেখানেই মূলত আল কায়েদায় যোগ দেন। ওই বছর ইরাকে হামলা চালায় যুক্তরাষ্ট্র। সে সময় যুক্তরাষ্ট্র বিরোধী প্রতিরোধ আন্দোলনে যোগ দেন জোলানি। তখন থেকেই আলোচনায় তিনি। 2006 সালে আল জোলানিকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্র। 5 বছর তাদের কাছে বন্দী থাকেন তিনি। আরব বসন্তের জেরে 2011 সালে সিরিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ শুরু হলে ছাড়া পান জোলানি। এরপর তার নেতৃত্বেই সিরিয়ায় প্রতিষ্ঠা পায় আল কায়েদার শাখা, যা আল নুসরা ফ্রন্ট নামে পরিচিত। সেই থেকেই গোষ্ঠীটি সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে বিশেষত ইদলিবে শক্তিশালী হতে শুরু করে। শুরুর দিকে আইএস নেতা আবু বকর আল বাগদাদির সঙ্গে কাজ করেন জোলানি। 2013 সালের এপ্রিলে বাগদাদি আকস্মিকভাবে আল কায়েদার সঙ্গে সম্পর্ক ছেদের ঘোষণা দেন। সিরিয়ায় নিজেদের তৎপরতা বৃদ্ধিতে কাজ শুরু করেন। এক পর্যায়ে আইএসএল আল নুসরা ফ্রন্টকে বেশ ভালোভাবে নিজেদের সঙ্গে একীভূত করে ফেলে। তখনই আইএসআইএল এর জন্ম হয়। জোলানি এই পরিবর্তন মেনে নেননি, যে কারণে আল কায়েদার সঙ্গে সম্পর্ক রাখেন তিনি। 2014 সালে আল জাজিরাকে প্রথমবারের মতো টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, তার গোষ্ঠী ইসলামিক আইনের যে ব্যাখ্যা দিবে সিরিয়া সেই অনুযায়ী শাসন করা হবে। তবে কয়েক বছর পর আবারও পরিবর্তন দেখা যায় জোলানির মধ্যে। আল কায়েদার মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশগুলোয় বিশ্বব্যাপী খেলাফত প্রতিষ্ঠার প্রকল্প থেকে সরে এসে সিরিয়া সীমান্তের ভেতরে নিজের গোষ্ঠীর তৎপরতা বাড়াতে থাকেন জোলানি। বিশ্লেষকরা বলছেন, জোলানির ওই সিদ্ধান্তের কারণেই এইচটিএস আন্তঃদেশীয় গোষ্ঠীর বদলে জাতীয় গোষ্ঠী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছে এবং সর্বোপরি আসাদ সরকারের পতন ঘটাতে সক্ষম হয়েছে। 2011 সালে গৃহযুদ্ধ শুরুর পর 2016 সালের জুলাইয়ে আসাদ বাহিনী আলেপ্পোর নিয়ন্ত্রণ নেয়। তখন বিদ্রোহী গোষ্ঠীগুলো ইদলিবের দিকে চলে যেতে বাধ্য হয়, আর সিরিয়ার ওই অঞ্চল তখনও বিদ্রোহীদের দখলে। 2016 সালে জোলানি প্রকাশ্যে আল কায়েদার সঙ্গে সম্পর্ক ছেদ করার ঘোষণা দিয়ে আল নুসরাফ বিলুপ্ত করেন। গঠন করেন নতুন সংগঠন জাভাত ফাতে আল শাম। 2017 সালের শুরুর দিকে আলেপ্পো থেকে হাজার হাজার যোদ্ধা ইদলিবে পালিয়ে যায়। আর এ সময় বিদ্রোহীদের ছোট ছোট অনেক গোষ্ঠী ও নিজের জাভাত ফাতে আল শাম নিয়ে এইচটিএস গঠন করেন জোলানি। তাহরির আল শামের লক্ষ্যই ছিল বাশার আল আসাদের স্বৈরাচারী শাসন থেকে সিরিয়াকে মুক্ত করা। সবশেষ তা বাস্তবায়ন করে দেখালো গোষ্ঠীটি। আলেপ্পো দখল করার পরে হায়াত তাহরির আল শাম জানায়, ধর্মীয় ও জাতিগতভাবে সংখ্যালঘুদের সুরক্ষা দেবে তারা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী বিষয়ক সিরীয় বিশেষজ্ঞরা বলছেন, এইচটিএস গোষ্ঠীকে সিরিয়ায় একটি বিশ্বস্ত শাসন ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত করতে চান আল জোলানি। সেই সঙ্গে বৈশ্বিক সন্ত্রাস বিরোধী প্রচেষ্টায় সম্ভাব্য অংশীদার হতে চান তিনি। এর মধ্যে হায়াত তাহরির আল শামসের নেতা আবু বকর মোহাম্মদ আল জোলানি সিরিয়ার নিয়ন্ত্রণ নেওয়ার পর তার আসল নাম আহমেদ আল শারা ব্যবহার করতে শুরু করেছেন। আসাদের পরিবারের 50 বছরের দমন পীড়নমূলক শাসন ব্যবস্থা ভেঙে দেওয়ার পর আল জোলানি সিরিয়ায় নতুন যুগ কিভাবে শুরু করেন তা এখন দেখার অপেক্ষায় বিশ্ববাসী। জাতিসংঘ এবং পশ্চিমা সরকারের কাছে নিষিদ্ধ সংগঠনটি কত দ্রুত সিরিয়ায় পরিবর্তন আনতে পারে তাও এখন দেখার বিষয়। বাশার আল আসাদ পালিয়ে যাওয়ায় বিদ্রোহীদের মধ্যে ঐক্য তৈরি করাও একটা বড় চ্যালেঞ্জ। বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে উত্তর পশ্চিম সিরিয়ার এক কোণে আধিপত্য বিস্তার করা সিরিয়ার ন্যাশনাল আর্মি নামে পরিচিত তুর্কি সশস্ত্র গোষ্ঠীদের যোদ্ধারা যেমন রয়েছে, তেমনি উত্তর পূর্বাঞ্চল দখল করে রাখা কুর্দি সিরিয়ান ডিফেন্স ফোর্সেস বা এসডিএফ এর মতো গোষ্ঠীও আছে। তবে সব
সবকিছু ছাপিয়ে এখন আলোচনায় HTS এর নেতা আল জুলানি। আল কায়েদার সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করা নেতাকে ঠিক তারা মেনে নেবে কিনা তাও এখন দেখার বিষয়। যদিও তিনি সবাইকে নিয়ে ঐক্যের মাধ্যমে শান্তিপূর্ণ সিরিয়া বিনির্মাণের অঙ্গীকার করেছেন। মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের সরাসরি জাহাজ চালু হচ্ছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার। এর ফলে দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে বলেও জানান তিনি। খন্দকার ওমর ফারুকের তথ্য, ছবিতে বিস্তারিত। বিশ্ব পর্যটনের পাশাপাশি দক্ষিণ এশিয়ার ব্যবসায়িক অঞ্চলে অবস্থিত দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। দেশটিতে অনেক প্রবাসী বাংলাদেশি থাকলেও নেই বাংলাদেশের সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ ব্যবস্থা। ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ এই নৌপথে অন্যান্য দেশ সরাসরি পণ্য সরবরাহ করলেও এই সুযোগ নেই ঢাকার। তবে এবার দ্রুতই মালদ্বীপের সঙ্গে সরাসরি জাহাজ চালু হচ্ছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার। প্রতিযোগিতামূলক বাজারে বাংলাদেশি পণ্য কম দামে বিক্রি চ্যালেঞ্জের। বাংলাদেশ থেকে সরাসরি জাহাজ চালু হলে দুই দেশের ব্যবসায়ীরা যেমন লাভবান হবেন, একইভাবে বাংলাদেশের অর্থনীতিও প্রসারিত হবে বলে মত অনেকের। এই ভেজিটেবল ফ্রুট সব মালটা আমরা বাইরে থেকে নিয়ে আসি, কিন্তু আমরা বাংলাদেশ থেকে মালটা নিয়ে আসতে পারি না, কারণ বাংলাদেশের ইম্পোর্টের খরচটা বেশি হয়, আমাদের ফ্লাইটের খরচটা অনেক বেশি। পর্যটনের এই দেশটিতে নিত্য প্রয়োজনীয় সকল কিছুই বাইরের দেশ থেকে আমদানি করা হয়। আর সমুদ্র পথে বাণিজ্য শুরু হলে বাংলাদেশ থেকে মালদ্বীপে বহুমুখী পণ্যের রপ্তানি বাড়বে বলে মনে করেন প্রবাসী ব্যবসায়ীরা। বাংলাদেশ থেকে এখানে পণ্য আসে, আমরা অতি দ্রুত পণ্যটা পেয়ে যাব। শিপমেন্ট কস্ট অনেক কমে যাবে। ইম্পোর্টার যারা আছে তাদের অনেক উপকার হবে এবং ফাইনাল কনজিউমার যারা বায়ার তাদেরকেও কম দামে পণ্যটা বিক্রয় করা সম্ভব। বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সরাসরি জাহাজ চালু হলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে জানান মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার। আমাদের দুই দেশের মধ্যে যে বাণিজ্যিক সম্পর্ক সেটি কিন্তু খুবই কম। তো উভয় দেশই চেষ্টা করছে যে দুই দেশের মধ্যে যাতে বাণিজ্যিক সম্পর্কটা বৃদ্ধি পায়। ইতিমধ্যেই আমরা প্রচেষ্টা গ্রহণ করেছি যাতে করে বাংলাদেশ এবং মালদ্বীপের মধ্যে জাহাজ চলাচল সেটি করা সম্ভব হয়। দুই দেশের মধ্যে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার এই উদ্যোগ উভয় দেশের বৃহত্তর বাণিজ্য সহযোগিতার পথ আরও প্রশস্ত করবে বলে মত বিশ্লেষকদের। সময় সংবাদ, মালদ্বীপ। কুয়েতে বসবাসরত বিভিন্ন দেশের প্রবাসীরা সহজেই সৌদির মাল্টিপল ভিসা পেলেও বঞ্চিত হচ্ছেন বাংলাদেশিরা। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। প্রবাসী ব্যবসায়ীদের অভিযোগ, রোহিঙ্গারা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে সৌদি গিয়ে ফেরত আসেন না। এতে কুয়েতের প্রবাসী বাংলাদেশের ভিসা দিতে অনীহা তৈরি হয়েছে রিয়াদের। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ জাফরুল্লাহ কুয়েতে উমরা ভিসা ব্যবসার সঙ্গে জড়িত। প্রায় তাকে যেতে হয় সৌদি আরব। প্রতিবার উমরা ভিসায় কাফেলার সঙ্গে সৌদি যেতে খরচ বেশি হয়। নভেম্বরের 11 তারিখ আমি অ্যাপ্লাই করছি সৌদি আরব যাওয়ার জন্য, সৌদি আরব এক বছরের মাল্টিপল ভিসার জন্য, কিন্তু অদ্যাবধি কোনো স্ট্যাটাস দেখাচ্ছে না, সেন্ট এম্বাসি এসে গেছে। অথচ আমার প্রত্যেক মাসে সৌদি আরব যাইতে হয় আমার এখানে দেখভাল করার জন্য, সবকিছু ম্যানেজমেন্ট করার জন্য। আরেক প্রবাসী ফরহাদ কুয়েতে মোবাইল ব্যবসার সঙ্গে জড়িত। উমরা ভিসার তুলনায় খরচ কম এবং হজ মৌসুম ছাড়া যে কোনো সময় ভ্রমণ করতে পারবেন এই আশায় গেল রমজানে সৌদি আরবের 1 বছরের মাল্টিপল ভিসার আবেদন করেও ব্যর্থ হন। আমি সৌদিতে মাল্টি ভিসার জন্য অ্যাপ্লাই করছিলাম, কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত প্রসেসিং থাকার পরে রিজেক্ট হয়েছে। যখন মাল্টি ভিসা পাই নাই তখন আমি উমরা ভিসা নিয়ে সৌদিতে গেছিলাম, কিন্তু আশা ছিল যে মাল্টি ভিসাটা যদি পাইতাম তাহলে দেখা গেছে 1-1.5 মাস 2 মাস পর সৌদিতে ঘুরতে যেতে পারতাম, ওইখানে যে আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, ওর সাথে দেখা করতে পারতাম। কুয়েতের বৈধ রেসিডেন্স কার্ডধারী বিভিন্ন দেশের প্রবাসী খুব সহজেই পাচ্ছেন সৌদি আরবের 1 বছরের মাল্টিপল ভিসা। যে কোনো পেশায় নিয়োজিতদের ভিসা দিচ্ছে রিয়াদ। ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা সহ অনেক দেশের প্রবাসীরা মাল্টিপল ভিসা পেলেও বঞ্চিত হচ্ছেন বাংলাদেশিরা। প্রতি বছর 10,000-এর বেশি প্রবাসী বাংলাদেশি উমরা করতে কুয়েত থেকে সৌদি আরবে যান। মাল্টিপল ভিসা না পাওয়ায় বেশি অর্থ দিয়ে উমরা ভিসা নিয়েই সৌদি যেতে হচ্ছে তাদের। এছাড়া উমরা হজের বাংলাদেশি ট্যুর গাইড বা মোয়াল্লেমরা কুয়েত থেকে মাল্টিপল ভিসা না পাওয়ায় ভ্রমণকারীদের কাঙ্ক্ষিত সেবা দিতে পারছেন না। এতে অন্য দেশের উমরা ব্যবসায়ীদের সঙ্গে টিকে থাকা দিন দিন কঠিন হয়ে পড়েছে তাদের জন্য। প্রবাসী ব্যবসায়ীদের অভিযোগ, রোহিঙ্গারা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে সৌদি গিয়ে আর ফেরেন না। এতে কুয়েতের প্রবাসী বাংলাদেশিদের ভিসা দিতে অনীহা তৈরি হচ্ছে রিয়াদের। রোহিঙ্গারা এখানে অবৈধভাবে পাসপোর্ট নিয়ে এখানে আসছে
এটার কলঙ্কটা হচ্ছে, বদনামটা হচ্ছে বাংলাদেশিদের, কারণ ওই ফাস্টফুডটা হচ্ছে বাংলাদেশের। হজ কাফেলার সংশ্লিষ্ট মুআল্লিমরা প্রতি বছর অন্তত 8-10 বার আপ ডাউন করতে হয়, যাতায়াত করতে হয়। কারণ আমরাও প্রতিবার 520 রিয়াল দিয়ে এই বিষয়গুলো কিনতে হচ্ছে। 34 দিনার বা বাংলাদেশি মুদ্রায় 13,600 টাকা ফি দিয়ে সৌদি আরবের 1 বছরের মাল্টিপল ই ভিসা পাচ্ছেন অন্য দেশের প্রবাসীরা। অন্যদিকে 44 দিনার বা বাংলাদেশি মুদ্রায় 17,600 টাকা ফি দিয়ে উমরা ভিসায় কেবলমাত্র একবার সৌদিতে প্রবেশের অনুমতি পান বাংলাদেশি পাসপোর্টধারী প্রবাসীরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। হারবিন শহরে বরফ দিয়ে বিশাল আকৃতির শিল্পকর্ম তৈরি করা হয়েছে। 37তম আন্তর্জাতিক আর্ট এক্সপো উপলক্ষে এই আয়োজন। শিল্পকর্মগুলো দেখতে ভিড় করছেন অনেকে। চারিদিকে শুধু বরফ, গলায় উজ্জ্বল লাল রঙের মাফলার জড়িয়ে শহরের মাঝখানে বিশাল আকারের এক তুষার মানব। এই সুন্দর শিল্পকর্মটি ক্যামেরা বন্দি করতে ব্যস্ত অনেকে। অন্যদিকে আবার দেখা যাচ্ছে কিছু বাসিন্দা প্রায় অর্ধেক কাজ শেষ করে ফেলেছে অন্য আরেকটি দানবাকৃতির বরফের শিল্পকর্ম বানাতে। বরফের ঘেরা জায়গাটি ঘুরতে এসেছেন অনেক বাসিন্দা ও পর্যটক। স্থানীয় সময় রোববার মিস্টার স্নোম্যান নামের এই বিশাল ভাস্কর্যটি হারবিনের 37তম সান আইল্যান্ড আন্তর্জাতিক তুষার ভাস্কর্য আর্ট এক্সপো উপলক্ষে তৈরি করা হয়েছে, যা অনুষ্ঠিত হচ্ছে চীনের হেলজিয়ান প্রদেশের সবচেয়ে বড় শহর হারবিনে। 20 মিটার উচ্চতার এই তুষার মানবটি বানাতে প্রায় 4000 কিউবিক মিটারের তুষারের প্রয়োজন হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। এটি 2024 সালের শীত মৌসুমের প্রথম বরফের তৈরি ভাস্কর্য। 30 জনেরও বেশি ভাস্কর ও 4 জন শ্রমিক মিলে মিস্টার স্নোম্যানকে সুন্দর শিল্পকর্মে রূপ দিয়েছেন। সান আইল্যান্ড আন্তর্জাতিক তুষার ভাস্কর্য আর্ট এক্সপোতে আরও নানা ধরনের বরফের শিল্পকর্ম তৈরি করা হচ্ছে। গেল শনিবার বিশাল আকৃতির মিস্টার স্নোম্যান ভাস্কর্যটি তৈরির কাজ সম্পন্ন হয়েছে। উর্জিতা শাহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সিরিয়ার ঘাঁটিতে ইসরায়েলি হামলা, আইএস আবারও প্রতিষ্ঠিত হতে পারে, সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের। আসাদের পতনকে ইরান রাশিয়ার জন্য অপমানজনক হিসেবে দেখছে যুক্তরাজ্য। আবারও বেইজিং টাইপে উত্তেজনা, পশ্চিম প্রশান্ত মহাসাগরে চীনা নৌবাহিনীর শতাধিক জাহাজ অনুপ্রবেশের দাবি দ্বীপটির। যুদ্ধ প্রস্তুতির পাল্টা মহড়া তাইওয়ানের। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়ের।